20-30টা করে নোটিশ এসছে। নোটিশ আসার পর তারা যে ডকুমেন্ট সব জমা করেছিল সেই সব ডকুমেন্ট নিয়ে বিএলওর সঙ্গে যোগাযোগ করলো। বিএলওরা তাদেরকে অভয় দিল, বললো অসুবিধে কিছু নেই, আমরা সব কাগজপত্র তোমাদের দেখে নিয়ে আমরা আপলোড করে দিচ্ছি, আশা করি কোনো সমস্যা হবে না। এক একটা বুথে কোনো বুথে 40 জন, কোনো বুথে 30 জন, কোনো বুথে 32 জন। ইতিমধ্যে আমাদের রাজ্যে একটা নজিরবিহীন ঘটনা ঘটল। যারা পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে তৃণমূল কংগ্রেস, এরা ভোটে জিততে গেলে কি করতে হবে তো পার্টি ওরা ঠিক করে না। ওরা একটা সংস্থাকে বরাদ দিয়েছে, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে, তার নাম আইপ্যাক। সেই আইপ্যাকের যে কর্ণধার, তার অ্যাকাউন্টে নাকি প্রচুর ভুয়ো টাকা ঢুকেছে, কালো টাকা ঢুকেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টর তার বাড়িতে হানা দিল, তার অফিসে হানা দিল। সে কোনো সরকারি লোক না, এমন না যে ওই লোকটা সরকারি লোক। ওকে তৃণমূল পার্টি ভাড়া করেছে, ভোটে কি কি তৃণমূল প্রচার করবে ও সব ঠিক করে দেবে, স্লোগান ঠিক করে দেবে, কেমন পতাকা হবে ঠিক করে দেবে, কি কি কথা বলবে, কি কি প্রচার করবে সব ও ঠিক করে দেবে। এই যে দেখলেন না লক্ষ্মীর পাঁচালি ওরা প্রচার করছিল বুথে বুথে, এ সব ওই আইপ্যাক ঠিক করে দিয়েছে। তারা বাস্তব অবস্থা মানুষ কি ভাববে অ্যাসেস করবে, আর তৃণমূলকে পরামর্শ দেবে, তৃণমূলকে টাকা দিয়ে পুষে রেখে দিয়েছে। সেখানে ইডি তদন্ত করতে গেল, তদন্ত করতে যেতে আমাদের মুখ্যমন্ত্রী সরাসরি তার বাড়িতে গিয়ে হাজির হলেন। ইডির অফিসারদের চোখের সামনে তার বাড়ি থেকে সব ফাইল নিয়ে মুখ্যমন্ত্রী বলল চলো ওর অফিসে যাও। ওর অফিসেও ইডির অফিসাররা গেছে। ইডি অফিসারদের কোনো কথা বলতে না দিয়ে সব ফাইল তুলে নিয়ে চলে এলো। আর অর্ধেক হিন্দি অর্ধেক বাংলায় টিভি সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী রাস্তায় দাঁড়িয়ে প্রেস কনফারেন্স করে জানালো সব আমি হাতিয়ে নিয়েছি, কিচ্ছু নিতে পারেনি। আর ঠিক পরের দিন থেকে নির্বাচন কমিশনের অসংখ্য নোটিশ আসতে শুরু করলো আপনার আমার বাড়িতে। তার আগে পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি কি জিনিস, যুক্তিসঙ্গত অসঙ্গতি কি জিনিস কেউ জানত। তার আগে পর্যন্ত পশ্চিমবাংলায় কোন ভোটার, আচ্ছা শেখ মাজেদ, বাবার নাম সানাউল্লাহ, আর মাজেদ শেখ, এ তো 2002 সালে যাদের ভোটার লিস্ট আছে না, সে ভোটার লিস্টে বেশিরভাগ লোক পুরকাইত গৌতম করা আছে। এদের বাড়িতেও নোটিশ আসতে শুরু করল। তারপরে বলল যে একজন কর্তাকে যদি 5 জনের বেশি দেখায়, অর্থাৎ তার 2002 সালে কর্তার নাম আছে, সেই 2002 সালের তার এপিককে ব্যবহার করে যদি 5 জনের বেশি কেউ নাম দেখায়, তাহলে তাকেও সব ডেকে পাঠানো শুরু হলো। গাদা লোককে ডেকে পাঠানো শুরু হলো। এক একটা বুথের সংখ্যালঘু অধ্যুষিত এক একটা বুথের অর্ধেকের বেশি লোকের নামে নোটিশ গেছে, অর্ধেকের বেশিরভাগ লোককে বিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছে। বিডিও অফিসে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হাজার মানুষ। তাতে 80 বছরের বৃদ্ধা আছে, 60 বছরের প্রৌঢ় মানুষ আছে, আবার 30, 32, 35 বছরের ছেলে ছোকরারাও আছে। তারা সব এসে লাইন দিল, মা তার কোলের বাচ্চাকে নিয়ে লাইন দিল। ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়াতে হচ্ছে। সেখানে নাকি শুনানি পর্ব চলছে, তাদের কাগজপত্র সব খতিয়ে দেখা হচ্ছে। খতিয়ে দেখে নির্ণয় করা হচ্ছে ওই লোকটা প্রকৃতপক্ষে লোক কিনা। এসব পর্ব চললো। আমরা দেখলাম উলুবেড়িয়া বিডিও অফিসে এই শাসক দলের যারা কেষ্টমিষ্টু আছে, এরা সব বড় বড় হেল্প ডেস্ক করেছে, বুঝলেন? সম্রাট আকবর, সম্রাট বাবর, সব যারা সব আছে, তাদের সব চেলা চামুন্ডা নিয়ে যারা ভোট লুট করে, যারা দালালি করে, যারা করে কমে খাচ্ছে, এরা সবাই সব ঠিক আছে, আমরা আছি, সব ঠিক আছে তো, সব কাগজপত্র ঠিক আছে, সব এখানে আসবে, কোনো অসুবিধা হবে না বলে সব কাগজপত্র কয়েকদিন ধরে সেই শুনানি পর্ব চলছে। এই শুনানি পর্ব চলার পর গত 28 তারিখে আমরা দেখলাম যে চূড়ান্ত ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করেছে। সেই চূড়ান্ত তালিকায় দেখা গেল
এক একটা বুথের এবং টার্গেট করে। আমি উলুবেড়িয়া দক্ষিণ বিধানসভা ক্ষেত্রের 184টা বুথ, সেই 184টা বুথের বেশিরভাগ বুথের ভোটারদের আমি নিরীক্ষণ করেছি, ভোটার লিস্ট। তাতে দেখা যাচ্ছে প্রায় সমস্ত সংখ্যালঘু বুথে, বেশিরভাগ সংখ্যালঘু বুথে, আবার কিছু বুথে শত শত মানুষকে আন্ডার অ্যাডজুডিকেটেড করে দেওয়া হয়েছে, স্ট্যাম্প মেরে দেওয়া হয়েছে। আচ্ছা, যারা বয়স্ক লোক আছে আমি আপনাদের কাছে জিজ্ঞেস করবো, জীবনে বাপ চোদ্দ গুলো যে শুনেছেন? ভোটার লিস্টে সংশোধনের যখন কাজ হয়, তারপরে যখন ভোটার লিস্ট বেরোয়, সেই ভোটার লিস্টে স্ট্যাম্প করা কোনোদিন দেখেছেন? আবার স্ট্যাম্প এমন করে মেরেছে যে আপনি সেই তার নামটা খুঁজে বার করতে পারলো, বাপের নাম খুঁজে বার করতে পারবেন না, কারণ ওর উপরই স্ট্যাম্প মেরে দিয়েছে। এমন ভাবে স্ট্যাম্প মারা হয়েছে আপনি সহজে ভোটার লিস্ট পড়ে কে ওই লোকটা তার উপর স্ট্যাম্প মেরে দিয়েছে আপনি বুঝতে পারবেন না। আমরা মানুষের কাছে কথা বলতে চাই, আচ্ছা এই স্ট্যাম্প কে মেরেছে? স্ট্যাম্প কি ওই কি কুমার আছে জানা, জ্ঞানেশ কুমার কি স্ট্যাম্প মেরেছে নাকি? আমরা জিজ্ঞেস করতে চাই, জ্ঞানেশ কুমার স্ট্যাম্প মেরেছে? স্ট্যাম্প তো মেরেছে নির্বাচনের দায়িত্বে থাকা এইআরওরা কিংবা ইআরওরা কিংবা ডিইওরা, তারা স্ট্যাম্প মেরেছে, তারাই তো নির্বাচন কমিশনের লোক, তারা স্ট্যাম্প মেরেছে। তারা স্ট্যাম্প মেরেছে, স্ট্যাম্প মেরে দিয়ে বলছে যে তোমাকে বিচারাধীন করে রেখে দেওয়া হলো, তুমি মুক্তি পাবে না এখন, অর্থাৎ তুমি ঝুলে থাকবে। আগে গ্রামগঞ্জে দেখবেন এই বর্ষার জল যখন বেরোয় না, তখন সব জিওল মাছ মাঠে হতো, সেই জিওল মাছকে লোক ধরে নিয়ে এসে আর সিলেবারের হাড়ির মধ্যে জাইয়ে রেখে দেওয়া হতো, একদিনে খেত না। এ এখন 1 সপ্তাহ 2 সপ্তাহ ধরে খাওয়া চলবে। আপনাদেরকে সব জাইয়ে দেওয়া হয়েছে, এক একটা বুথে অসংখ্য মানুষকে জাইয়ে রেখে দেওয়া হয়েছে। তারা কি? তারা হচ্ছে বিচারাধীন। আপনাদের ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা মানুষকে বলবো, এই পরিস্থিতির জন্য কে দায়ী? নির্বাচন কমিশনের হয়ে কাজটা কে করেছে পশ্চিমবাংলায়? নির্বাচন কমিশনের হয়ে কাজটা করেছে তো বিএলও থেকে শুরু করে এইআরও থেকে শুরু করে বিডিও থেকে এসডিও থেকে ডিইও, ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার, তারাই তো নির্বাচন কমিশনের হয়ে কাজটা করেছে। তা তারা কাজটা করতে পারলেন না কেন? আমি আপনাদের বলছি, সব বুথে এরকম হয়েছে? তা হয়নি। আমি আপনাদের বলছি 178 নম্বর বুথ পূর্বতম হরকলপাড়া, মোট ভোটার কত? মোট ভোটার হচ্ছে 1004টে। কতজনের নামে নোটিশ এসেছিল? শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছিল, শুনানির জন্য নোটিশ দেওয়া হয়েছিল 586 জনের নামে। তাদের কতজনের নামে স্ট্যাম্প পড়েছে? মাত্র 64 জনের নামে, বাকিদের কিন্তু স্ট্যাম্প পড়েনি। 586 জনকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, কিন্তু তাদের মধ্যে স্ট্যাম্প পড়েছে কতজনের? স্ট্যাম্প পড়েছে মাত্র 64 জনের। তার পাশে একটা বুথ আছে আমার গ্রামে, সেটা পূর্বতম না মধ্যপাড়া, সেই বুথেতে যা মোট ভোটার আছে, সেই মোট ভোটার হচ্ছে 673 ভোটারের মধ্যে 291 জনের নামে ইস্যু হয়েছিল কি না শুনানির নোটিশ, তার মধ্যে মাত্র 65 জনের নামে স্ট্যাম্প পড়েছিল। তাহলে সব বুথে হয়নি। কিন্তু যারা 28 তারিখের মধ্যে অনেক আগেই যে বিএলওরা যে ইআরওরা তারা সঠিকভাবে মানুষকে মন দিয়ে এই কাজটা করেছিল, তাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে তাদের বিচারাধীন হয়নি। তার মানে আমি এই কথা বলতে চাইছি, এই সরকারি অফিসাররা যারা এই কাজটা করেছেন, সে আমি বলছি বিএলও থেকে শুরু করে এইআরও পর্যন্ত, তারা সকলে মনে করলে এই সমস্যার সমাধান করতে পারতেন। তাদের জন্যই লক্ষ লক্ষ মানুষ তারা তাদের ভোটাধিকার হারাতে চলেছে। আর একজনের জন্য দায়ী, তিনি কে জানেন? তিনি হচ্ছেন সব জানতা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। ওরকম ফেরেববার দুনিয়াতে আপনি কাউকে পাবেন না, আপনাকে দিনকে রাত সঙ্গে সঙ্গে করে দেবে। ঠিক আছে, সত্যিকে কেমন করে সাজিয়ে মিথ্যে বলতে হয়, এটা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে সবথেকে ভালো করে আপনাকে শিখতে হবে। বললো আমি সুপ্রিম কোর্টে মামলা করেছি। আরে কবে লয়ের বই পড়েন? আরে ওকালতি করতে গেলে তাকে তো ক্রিমিনাল ল তাকে নিয়মিত প্র্যাকটিস করতে হয়।
বড় বড় কেস যখন হ্যান্ডেল করে একজন লয়ার, সেদিন সকালবেলা আপনি তার সঙ্গে দেখা করতে গেলে সে আপনার সঙ্গে দেখা করবে না, সে লাইব্রেরিতে বসে থাকে। সেরা মোটা মোটা ভলিউমের বই বার করে সে আজকে যে সওয়াল করবে বিচারকের সামনে দাঁড়িয়ে তার ক্লায়েন্টের পক্ষে কি কথা বলবে, সেজন্য একটা লয়ারকে ব্যাপক পড়াশোনা করতে হয়। আমি জিজ্ঞেস করতে চাই, যিনি সুপ্রিম কোর্টে ছাতার কাপড় পরে সওয়াল করতে গিয়েছিলেন, ওখানে উকিল হয়ে সওয়াল করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আমি তাকে জিজ্ঞেস করতে চাই, আপনি ক্রিমিনাল ল এই সমস্ত ভালো করে স্টাডি করে গেছিলেন তো? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিরক্ত হয়েছেন, ফুল বেঞ্চ বিরক্ত হয়েছেন। কাজটা করার কথা ছিল নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক বডি, আর একটা নির্বাচিত রাজ্য সরকার, দুজনে মিলে সুপ্রিম কোর্টে কামড়া কামড়ি করছে। এ ওকে দেখাচ্ছে, বলছে ওর জন্য হয়নি, ও বলছে ওর জন্য হয়নি, এ বলছে ওর জন্য হয়নি, ও বলছে ওর জন্য হয়নি। বিরক্ত হয়ে গিয়ে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আপাতত কে ঠিক করবে, আপাতত ঠিক করবে আমাদের রাজ্য সরকার করতে পারবে না, এর আধিকারিকরা কেউ করতে পারবেন না। বলল কলকাতা হাইকোর্টের নেতৃত্বে যারা সিভিল অফিসার আছেন, জাজ আর জুডিশিয়াল অফিসার আছেন, তারা এটাকে নির্ণয় করবেন। আপনি বিডি অফিসে চলে যান, উলুবেড়ি 1 নম্বর বিডি অফিসে, ওখানে 4 জন জাজ বসে আছে। আমি আজকেও গেছিলাম, আমি গিয়ে খোঁজ খবর নেই প্রতিদিন যে কতগুলো করে কাগজপত্র দেখাশোনা হচ্ছে। সব কাগজপত্রের বিডি অফিসের অফিসাররা যারা আছেন তাদের কোনো কাম নাই, তাদের একটাই কাজ সব ডকুমেন্ট বিচারপতির কাছে সাপ্লাই দেওয়া। আর বিচারপতিরা ওখানে গেছেন, সেজন্য বিডি অফিসে পুলিশে 6 লাখ। আপনি বিডি অফিসের সব কাজ প্রায় বন্ধ হয়ে গেছে, সব ওই ভোটারদের এই সব কাগজপত্র নিয়ে আর ওই জাজের কাছে যেতে। আমি যে কথা বলতে চাইছি যে বিডিও অফিসে জাজ বসেছে, জাজ সব ইনকোয়ারি করছে, আপনাদের প্রত্যেকটা কাগজ আপনাদের খুঁটিয়ে দেখছে। খুঁটিয়ে দেখার পর জাজ যদি সন্তুষ্ট হয় যে আপনার সব ঠিক আছে, তাহলে আপনার ভোটার লিস্ট যেটা প্রকাশিত হবে বলছে 14 তারিখ, সেখানে আর ওই আন্ডার অ্যাডজুডিকেটেড বলে কথাটা থাকবে না, সেখানে হয় ডিলিটেড স্ট্যাম্প পড়বে, নাহলে কোনো স্ট্যাম্প পড়বে না। তাহলে আপনি ভোটার থাকবেন, তা না হলে আপনি ভোটার থাকবেন না। আমরা মানুষকে কথা বলতে চাই, এই নোংরা খেলা কতদিন চলবে? আমার গ্রামে যে জলিল মোল্লাকে আমি ছোটবেলায় দেখেছি, তার ছেলে জামাল মোল্লাকে আমি ছোটবেলায় দেখেছি, তার ছেলে মইদুল মোল্লাকে আমি ছোটবেলা থেকে দেখছি, তার ছেলে আমিরুল মোল্লা তাকেও আমি ছোটবেলা থেকে দেখছি। 4 পিঢ়ি ধরে আমি দেখছি সেই লোকগুলো তারা চিরকাল এদেশের বাসিন্দা, এদেশের মানুষ যারা ভোট দেয়। আর এর পরেও সেই মানুষগুলোর নাগরিকত্ব যাচাই করার জন্য এই নোংরা খেলা হচ্ছে কেন? অনেকে পর্যন্ত ভোটার লিস্টে আপনার যেখানে স্ট্যাম্প পড়েছে আপনি বিচারাধীন, যতক্ষণ না ওই স্ট্যাম্পটা ডিলিট হয়ে গিয়ে আপনার উপরে স্ট্যাম্প মুক্তি আপনি না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সারা দিন যে কাজের মধ্যেই থাকুন না কেন, আপনার সারা দিন আপনাকে খচখচ করবে, আপনাকে কামড়ে যাবে যে আপনি কি নাগরিক থাকবেন কি থাকবেন না। এই অভাবনীয় পরিস্থিতি যদি দূর করতে হয়, তাহলে লড়াইয়ের ময়দানে আপনাকে সামিল হতেই হবে। যারা এখনো লড়াইয়ে নামেননি, আমি তাদের কাছে বলবো, আমরা লাল ঝান্ডা আছি। যখন আজ থেকে 50-60 বছর আগে যখন পশ্চিম বাংলায় অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল, জরুরি অবস্থার কালো দিন নেমে এসেছিল, এসমা মিশা নাসার নাম করে হাজার হাজার রাজনৈতিক বন্দীকে ধরে নিয়ে গিয়ে বিনা বিচারে জেলখানায় দিনের পর দিন আটকে রেখে দেওয়া হয়েছিল, যখন বাগরুদ্ধ করা হয়েছিল, যখন মানুষের কথা বলার সমস্ত ক্ষমতাকে কেড়ে নেওয়া হয়েছিল, যখন খবরের কাগজেও সরকারের বিরুদ্ধে কোনো কথা লেখা যেত না, সে সময় আমরা বলেছিলাম যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য 1977 সালে প্রথম বামফ্রন্ট সরকার তৈরি হয়েছিল আমাদের লাল ঝান্ডার নেতৃত্বে। আমরা প্রথম মন্ত্রিসভার মিটিং এ সিদ্ধান্ত নিয়েছিলাম সমস্ত রাজনৈতিক বন্দীদেরকে আমরা মুক্তি দেব। প্রথম ডিগ্রি জারি হয়েছিল। আমাদের কিছু করার নেই, জানেন তো, সব অপর থেকে ঠিক করে দিয়েছি। আমরা বললাম যদি সব অপর দিয়ে ঠিক করে দিচ্ছে, আপনাদের কোনো করা চলেনি, তাহলে আপনারা বলুন যে আপনারা অসহযোগিতা করুন তাদের, যে আপনার কাজ আপনারা করতে পারবো না। আপনি যে পথে কেন্দ্রীয় সরকার কাজ করাবার চেষ্টা করছেন, ভোটার লিস্ট করার চেষ্টা করছেন, এ পদে কাজ করা যাবে না, এটা অন্যায় অপরাধমূলক কাজ।
সাহসটা আজকে আমাদের এসডিও সাহেবরা তৈরি করতে পারে না, ডিএম সাহেবরাও তৈরি করতে পারে না। ভয় পাচ্ছে, চাকরির ভয়, বলছে চাকরির ভয় আছে আমার। তো আপনি শপথ নিয়েছিলেন যে আমি যে চাকরিটা করতে চাইছি এই চাকরির একটা গুরুত্ব আছে। এই চাকরির গুরুত্ব এগুলি নয়, জনগণের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে। এই দায়বদ্ধতা নিয়েই তাকে কাজ করতে হয়। আজকে আপনি সেই ভুলে যাচ্ছেন সেই দায়বদ্ধতার কথা। মানুষের কাছে যা মহকুমা শাসককে বলেছি এবং আমরা লিস্টও দিয়েছি, নাম সহ এপিক নম্বর সহ, যেগুলো দিতে পেরেছি, যে আন্ডার অ্যাডমিনিস্ট্রেশন যাদের করা হলো তাদের ভবিষ্যৎ। মহকুমা শাসক আমাদের যেটা জানিয়েছে যে আমরা ম্যাপিং করে শুনানি করে আমরা এখান থেকে পাঠিয়ে দেওয়ার পর সেখান থেকে যে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী জজের বিচারের দিন এই নামগুলোকে তারা করেছে, সেগুলো আন্ডার জুডিশিয়াল করেছে। এক্ষেত্রে আমাদের তেমন কিছু করার নেই। আমরা এখান থেকে এর পরে যাই তারা কিভাবে কি করবে দেখার মতো আমাদের ভূমিকা নেই, এটা লগ ইন করে দিয়ে। তবে আমরা জিজ্ঞেস করেছি যে এর একটা ডেডলাইন তো থাকবে, যে এটা লিস্টটা কবে বেরোবে, সেরকম কোনো সদুত্তর উনি দিতে পারেননি। এ থেকে আমাদের বোঝা যাচ্ছে যেটা যে আজকে এই প্রথম নির্বাচন হচ্ছে 2026-এ 2000 প্রথম নির্বাচন হবে এরকম বিষয়টা না। ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে অনেকগুলো বিধানসভার নির্বাচন হয়েছে, সেই থেকে তারা ভোট দিচ্ছে। যাদের নাম 2002 সালে যাদের আছে, যাদের সব ডকুমেন্ট আছে, তাদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অ্যাডমিনিস্ট্রেশনে রাখা হয়েছে। কারণ আমরা অনেক আগে থেকেই বলার চেষ্টা করেছিলাম এই এসআইআর শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে এরকম বিষয় না। পশ্চিমবঙ্গ ছাড়া অন্য রাজ্য, কেরালাও এই এসআইআর হচ্ছে, তামিলনাড়ুতে এসআইআর হচ্ছে। সেই সব রাজ্যের মুখ্যমন্ত্রী তারা বিধানসভায় বিল নিয়ে এসেছিল যে এখানে এইভাবে এসআইআর করা যাবে না। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের এই বিধানসভায় এরকম কোনো বিল নিয়ে আসেনি এসআইআর এর বিরোধিতা করে। যদি এসআইআর এর বিরোধিতা করে বিল নিয়ে আসতো তাহলে তামিলনাড়ু এবং কেরলে যেরকম হয়েছিল এসআইআর, সেখানে যেরকম মৃত ভোটার বাদ গেছে, সেখানে যেমন যেগুলো জালি যেটা ডবল ভোটার সেগুলো বাদ গেছে, প্রকৃত ভোটারের নাম কেরল তামিলনাড়ুতে বাদ যায়নি। পশ্চিমবঙ্গের মতো অন্য কোন রাজ্যে এত নাম বাদ যায়নি, পশ্চিমবঙ্গের মতো এত কোনো নামে বিচারাধীন দেখা যায়নি। আমরা অনেক আগেই বলার চেষ্টা করেছি, রাজ্যে যারা ক্ষমতায় আছে এরা যদি মনে করত তাহলে সাধারণ মানুষের এই হয়রানি হতো না, এবং পরিকল্পনা করে চক্রান্ত করে ভোটার লিস্টে আমরা দেখেছি যদি 600 অ্যাড জুডিশিয়াল হয় তার মধ্যে দেখা যাচ্ছে যে 550 সংখ্যালঘু মানুষ, দলিত মানুষ, তারা হচ্ছে প্রান্তিক মানুষ, তাদের নামে অ্যাড জুডিশিয়াল করা হয়েছে। যারা দেশের ক্ষমতায় আছে তারা মনে করে যে এই সংখ্যালঘু মানুষদের ভোট অধিকার কেড়ে নিতে হবে। আমরা যদি ভোট অধিকার সংখ্যালঘু মানুষদের কেড়ে নিতে পারি তাহলে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যাবে, তাহলে তারা কিছু বলতে পারবে না, তারা এই দেশের নাগরিক তারা প্রমাণ করতে পারবে না। এই চক্রান্ত দেশের সরকার এবং আমাদের রাজ্যের সরকার মমতা ব্যানার্জি তারা উভয় মিলে এই চক্রান্ত করেছে। এই চক্রান্তের বিরুদ্ধে সব থেকে প্রথম ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা নির্বাচন কমিশনের অফিস ঘেরাও করে কাল থেকে বসে আছে, এবং যতক্ষণ না এই জুডিশিয়াল যাদের আছে তাদের নাম তোলা হবে এই প্রতিশ্রুতি দেয়, এই অবস্থান চলবে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী আমরা বলতে চাই, পশ্চিমবঙ্গে আমরা এই লাল ঝান্ডা আমরা যারা লড়াই করি, অনেকের সাদা চোখে মনে হতে পারে যে লড়াই করার ক্ষমতা এদের নেই, কারণ এরা বিধানসভায় নেই, লোকসভায় নেই, এরা কোথাও প্রতিনিধি নেই, তাই এদের পিছনে গিয়ে লাভ হবে না। লড়াই করতে হবে শাসক দলের সাথে থেকে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে। আমরা তাদেরকে বলতে চাই আপনারা বিবেচনা করে দেখবেন যে আজকে যে সংখ্যালঘু মানুষের নাম বাদ গেল এটা তো দেশের সরকারের কর্মচারীরা এসে করেনি, এটা আমাদের রাজ্যের যে কর্মচারী, রাজ্য সরকারের যে কর্মচারী তারা এই নাম তারা এই কাজ করেছে, তারা এই মানুষকে হয়রানি করেছে। আপনার যে শুনানির নোটিশ গেছে আর রাজ্যের সরকারের এই কর্মচারী তারা করেছে, তারা মমতা ব্যানার্জির আন্ডারে তারা কাজ করে। তারা এটা যদি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী চাইতো তাহলে এত মানুষ
মানুষকে হয়রানি হতে হতো না। মানুষের মধ্যে ভীতি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, সংখ্যালঘু মানুষকে ভয় দেখানো হচ্ছে, কারণ আর কয়েকদিন পর নির্বাচন। সেই নির্বাচনে সংখ্যালঘু মানুষ তারা মনে করবে যে বিজেপি এই যে চক্রান্ত করেছে, যদি আমাদেরকে এই দেশে এই রাজ্যে থাকতে হয় তাহলে আবার একবার তৃণমূলকে মসনদে আনতে হবে। আমরা তাদের বলতে চাই, আপনাদেরকে এই বিজেপির জুজু দেখিয়ে তারা মসনদে বসবে এবং সেখানে বসেই তারা বিজেপি তারা মোদীর সাথে চক্রান্ত করে আপনাকে এই রাজ্য থেকে তাড়ানোর জন্য করছে। আমরা রাজ্যে 34 বছর ক্ষমতায় ছিলাম, 34 বছর থাকাকালীন সেই সময় এসআইআর হয়েছিল 2002 সালে। সেই এসআইআর এ আপনারা কেউ বুঝতে পারেননি যে এসআইআর হয়েছিল আপনার বাড়ি বাড়ি গিয়ে। সেই এসআইআর এ যারা রাজ্য সরকারের কর্মচারী গিয়ে এসআইআর করেছিল, আর আজকে যা করছে মানুষকে হয়রানি করছে। আমরা তাই বলতে চাই, আজকের এই অবস্থান, এই ডেপুটেশন আমাদের দীর্ঘক্ষণ চালাবার কথা ছিল, কিন্তু রমজান মাসের কথা মাথায় রেখে, যেহেতু রমজান মাস আছে, আমাদের সংখ্যালঘু মানুষ কমিউনিস্ট পার্টির লড়াই আরো বেশি দীর্ঘতর হবে, আরো বেশি লড়াই মসৃণ হবে, আঘাত অনেক বাড়বে, রাস্তায় থাকবে আমাদের লড়াইয়ের কথা। আজকে আপনাদের এই অভয় জানিয়ে প্রত্যেককে আমাদের পার্টির পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। প্রথম ভাবে আমরা রেখেছি যেটা 2002 সালের ভোটার তালিকা অনুযায়ী ম্যাপিং হওয়া যে সমস্ত ভোটারের উপরে জুডিশিয়াল করা হয়েছে তাদের এখনই বৈধ ভোটার হিসাবে স্বীকৃতি দিতে হবে। 2 নম্বরে আমরা রেখেছি যে সকল ভোটারদের উপর বিচারাধীন স্ট্যাম্প মারা হয়েছে তাদের কারণ উল্লেখ করে তালিকা প্রকাশ করতে হবে। 3 নম্বরে আমরা রেখেছি বৈধ ভোটারদের বিচারাধীন করে নির্বাচন ঘোষণা করা চলবে না। এই 3টে পয়েন্ট আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশনে দেওয়া হয়েছে, এই 3টে পয়েন্টের উপরে। আর এছাড়াও আমাদের কাছে যে লিস্ট আছে, এক একটা বুথের 600 জন ভোটার, 300 জনের নাম্বার, তার লিস্ট আমরা করেছি। সেই লিস্ট সহ আমরা নিয়ে যাব এবং কোন বুথে কত সেই ভোটারের লিস্ট, সেই তালিকা আমাদের যেগুলো আছে আপাতত সেইগুলো নিয়ে আমরা মহকুমা শাসকের কাছে যাচ্ছি। আপনারা জানেন গত কয়েক মাস ধরেই নির্বাচন কমিশন এবং আমাদের রাজ্যের যোগসাজশের ফলে গোটা পশ্চিম বাংলার ভোটারদেরকে ভীষণ যন্ত্রণার মধ্যে রেখেছে। প্রথমে ম্যাপিং, তারপরে ফর্ম, খসড়া তালিকা, চূড়ান্ত তালিকা, তার মধ্যেও একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে নির্বাচন কমিশন। এবং আমরা মনে করি আমাদের রাজ্যের এই পরিস্থিতির জন্য দায়ী আমাদের রাজ্যের সরকার। কারণ আমরা জানি এসআইআর যখন ঘোষণা হয়েছিল তখন আমার রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন আমাদের রাজ্যে এসআইআর হতে দেব না, হলে আমাদের বুকের উপর দিয়ে করতে হবে। কিন্তু আমরা কি দেখছি, চূড়ান্ত তালিকা ঘোষণার আগেই তিনি জেনে গেলেন যে রাজ্যে 1,20,00,000 ভোটার বাতিল হয়ে যাচ্ছে, অনিশ্চয়তার মধ্যে থেকে যাচ্ছেন। তিনি জেনে যাচ্ছেন আর 28 তারিখে যে প্রকাশিত হচ্ছে চূড়ান্ত